ডান্ডাবো, গাজীরচর, ভাঁদাইল, জামগড়া এইসব জায়গায় ভোট কিন্তু 50% কাস্ট হবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু আমরা যদি কাজ বেশি করি, আমাদের মানে বারবার ভোট চাওয়াতে দেখবেন যে অনেকে মোটিভেশন হয়ে ভোট কেন্দ্রে যাইতেও পারে। গার্মেন্টস শ্রমিক অনেকে করে কি, যারা আছে এই কেন্দ্রে ভোটার, ছুটি পায়, সাথে যদি আগে একদিন 2 দিন ছুটি নিতে পারে, সে বাড়িতে চলে যায়, সে ভোট দিতে ইন্টারেস্টেড না। তো সেই প্রচুর ভোট আমাদের গার্মেন্টস শ্রমিকদের, কারণ তারা যদি না দেয় তো পার্সেন্টেজ খালি কমতেই থাকবে। তো সেই জন্য সেই লক্ষ্যে কাজ করতে হবে। অর্ধেক ভোটার মহিলা। আমি কেন আপনাদের কিছুদিন পর ডেকে কথা বলি, আপনারা যদি মহিলা ভোটারগুলোকে সংগঠিত করে নিতে পারেন, অনেক কাজ হবে। আমরা ছেলেরা তো একটু অলস, আমরা অনেক কাজ করতে পারি না, পরিশ্রম করতে পারি না। ওই যে সংসারে যে চুল বাঁধে শিখে যাবে না, সেই ঘটনার মতো আপনাকে সংসারও সামলাইতে হয়, চাকরিও করতে হয়, বাচ্চা পড়াশোনার খবর নিতে হয়। তো এইখানেও আপনাদের বেশি কাজ করতে হবে। তো সেই জন্য আর একটা জিনিস আমি চাই কি, যেটা আমি এখন দেখাবো, একটি দলে এক বাসায় ঢুকছে, ভোট হলো একটা, সে 20 মিনিট ধরে তাকে বুঝাইতেছে, এবং দেখা গেল 20 মিনিট বুঝানোর পর রেজাল্ট 0। কিন্তু সে কিন্তু হতাশ ছিল না, আরেক বাসায় গিয়ে 10 মিনিট বুঝাইলো, রেজাল্ট 0। সে বুঝানোর পরে টের পাইলো যে কাজ হলো না, আরেক বাসায় গিয়ে আবার 15 মিনিট বুঝাইলো, হ্যাঁ রেজাল্ট ইয়েস। তার কিন্তু মানে আন্তরিকতা, দরদ, সিনসিয়ারিটি কোনো অংশে কম না। কে দিবে না দিবে সেটা নিয়ে তার মন মানসিকতা কোনো পরিবর্তন হয় না। সে তার দলের ভালোবাসার কারণে, ডেডিকেশনের কারণে কাজ করে যাচ্ছে। তা আমরা ওই দলের মতো এত ডেডিকেটেড ব্যক্তি না হইলেও আমরা তো দলকে ভালোই বাসি। তা না হইলে আমরা কাজ করছি কেন? আমাদের ডাকে আপনারা বারং আসেন কেন? আমাদের কথা বারং শুনছেন কেন? তো এই সময়টা, এই শেষ মুহূর্তটা একটু দরদ দিয়ে কাজ করতে হবে, বুঝাইতে হবে যাকে যেটা। যে শিক্ষিত মানুষ তার কাছে একরকম কথা, যে অশিক্ষিত তার কাছে ধানের শীষে ভোট চাইবেন। যে লেখাপড়া করে তাকে বোঝান, জানেন এই ডাক্তার সালাউদ্দিনকে, উনি তো ডাক্তার, উনি সরকারি চাকরি করছে, চাকরি ছাইরা রাজনীতি হয়েছে এবং 2 বার এমপি হয়ে গেছে। এই কথাগুলো কিন্তু তাকে অ্যাট্রাক্ট করবে, কি সে ডাক্তার, সরকারি চাকরি করছে, চাকরি ছেড়ে এমপিতে এসে। তারপরে বলেন সে কিন্তু বিএনপি থেকে টিকিট পেয়েছে। যখন যেটা আগে বলা দরকার আগে বলে এটা করবেন। তাকে আপনি কোনদিন দেখছেন? তার ফেসবুকে আপনি দেখেন তার বক্তৃতা আছে। শিক্ষিত মানুষকে বুঝাইতে হবে কীভাবে সে আমার বক্তৃতা শুনবে, আমার নাম শুনবে, কিংবা তার লিফলেটে দিবেন, যে লিফলেটের পিছনে তার জীবন বৃত্তান্ত আছে। যা বললে কাজ হবে। আর এক বাসায় আপনাকে ঢুকতেই দিচ্ছে না, যান আমরা আমরা ওই মাকে ভোট দিব। তখন বলতে হবে যে আমাদের জন্য দোয়া করে, একটা কিছু বললে তখন থেকে চলে যেতে হবে। তো এক একজনে পরিস্থিতি বুঝে কিন্তু আপনাদের ব্যবহারও কিন্তু চেঞ্জ করতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আর একটা ব্যাপারে খুবই সাবধান, এটা অনেকের আছে, যে আপনি দিতে গেছেন তখনই মোবাইলটা বাজছে। হ্যাঁ, মোবাইল বাজছে, ধরেন আপনার হাজব্যান্ডই ফোন দিছে, তোমার আমি কইছি এখন ফোন দিব না, তুমি আমার ফোন দিলে কেন? তো এই কথাটা তুমি ওদের সামনে তো বলার দরকার নাই। তুমি তাকে যে ভাই আপা ভোটটা দিয়েন, কিন্তু ও বাজুকা, ওর কি সাধ্য আছে আপনাদের মতো যারা আছে কারো কিছু কর? হ্যাঁ, সব কিছু তো আপনাদের কন্ট্রোলে, আমি বুঝি। যে সমস্যা কি, থাক না তোর ফোন থাক এখানে পড়া, ভাই আপা প্লিজ ভোটটা একটু দিয়েন, বইলা টেলে কথাকে শিয়ে দিয়ে আস্তে আস্তে, হ্যাঁ ফোন দিছো কেন আমি বলো, কাজটা শেষ কইরা নিলে তো হইব না। এটা এমন কিছু টেকনিক করতে হবে সে যেন না বোঝে যে না আমি আন্তরিকতা নিয়েই ভোট চাইতে আসছি। আর একটা জিনিস বলে নেই, আমি ওই যে আমার ওয়াইফ বলছে, তুমি না কেমনি যেন কথা বল, তোমার কথা এখন ভাল লাগে না। তো কার কথা ভালো লাগে? দেখো বিপ্লব কবিতা কয়, এটা কয়। আমাকে বিপ্লবের বয়স কম, বিপ্লবের দিকে অনেকে হা করে তাকায় থাকবে, আমার বয়স বেশি, আমি তো চেহারাটাকে একটু পরিপাটি করে মাঞ্জা টাঞ্জা মাইরে আসি,
আমার যা সাধ্য আছে আমি চেষ্টা করতেছি, বিপ্লবের সাথে আমার তুলনা করলে তো কাজ হবে না। তো সেজন্য আজকে ওয়াজ মাহফিলে আপনি কখনো গেছেন? প্রধান অতিথি যখন ইচ্ছা তখন চলে যায়, প্রধান বক্তা সবার শেষে বলে। বিপ্লব আজকে প্রধান বক্তা, সে কিন্তু সবার শেষে বক্তব্য রাখবে 5টার পরে, ঠিক আছে? আর একটা হলো যে অনেকে তাড়াতাড়ি লিফলেট দেওয়ার সাথে কিন্তু মনে হয় যে আপনি সিনসিয়ারলি কাজ করতেছেন না। লিফলেট দিয়ে একটু দাঁড়াইতে হয়, সে কি কিছু কিছু বলতে চায়, সে সুন্দর করে নিল কি না। আর যদি দেখেন যে না সে মহাব্যস্ত, তাকে দিয়ে চলে যান। কিন্তু সে মহাব্যস্ত থেকে আপনিও মহাব্যস্ত হবেন না, আপনি তাকে একটু সম্মান দেখেন, তার ওখানে 10 সেকেন্ড একটু দাঁড়ান। অনেকে আছে যে ওই নিচের তলা চাইলেন, 2 তলা 3 তলা গেলেন না, যে বিল্ডিং টার্গেট করবেন সবগুলো যেতে হবে। কারণ এটা আবার রাতের মধ্যে খবর হবে যে নিচের তলায় ভোট চাইছেন, 2 তলায় চান না। এটা কিন্তু আমাদের জন্য খারাপ হবে, এই দৃষ্টান্ত করেন না। আর হয় কি, কিছু কিছু আছে যে ও বসে আছে, আপনি এই যে আমি এখানে বসেছিলাম, আমি চেয়ার নাই কী করবো, আমার কেউ চেয়ার দেয়ও না, কী করবো, এখানে বসেছিলাম। পরিবেশ বুঝা আপনি তাদের সাথে ফ্লোরে বসে কথা বলেন, বিছনায় বসে কথা বলেন। হ্যাঁ, আরেকজন আছে দেখি তাই একজন মহিলা আরেকজন মহিলা গায়ে হাত দিয়ে কথা বললে অসুবিধা কী? সেরকম মানুষও আমাদের আশেপাশে আছে। আপনি হয়তো ভিডিওতে দেখবেন যে ব্যালট পেপার দিচ্ছে, তার গায়ে হাত দিয়ে কথা বলতেছে। বুঝছেন তো? বুঝছেন তো? যাভাবে বললে, ওই যে জামাত ইসলামা যেটা বলে, যেভাবে পটানো দরকার, আপনি আপনার জামাইয়ে কেমনি পটাইছেন, তার চেয়ে বেশি সময় এখানে দেয়। তখন কি আমরা শিখিয়ে দিছি? তখন তো আপনার মতো আপনি পটায় টুটায় নিয়ে ঠিকই রাখছেন, এখানে রাখছেন কি, এখানে রাখছেন কি, এখানে রাখছেন পকেটে, যেখানে ইচ্ছা রাখেন। কিন্তু এখন তো ভোটের সময় আপনি যা যা করলে ভোটটা পাইবেন সেই কাজটা করেন, সময় তো আর বেশি নাই। আর আমরা যেটা করব, ধরেন এই কালকের থেকে যেহেতু আমরা অফিসিয়ালি ভোট চাইতে পারছি, এই সাবিনা সিদ্দিকও আপনাদের সাথে থাকবে। কালকে সাবিনা সিদ্দিকে যেহেতু প্রথম দিন, আমরা এয়ারপোর্টে দিয়ে দিলাম, এটা তার নিজের ইউনিয়ন, এই এলাকায় সে ভোটার ওইখানে, এবং 3টার থেকে সে কাজ করবে। তাকে 1-2 ঘন্টা বেশি কাজ করো না, তাকে তো আবার রাতে যাইতে হবে, বুঝছো না? তোমরা গ্যাঞ্জাম লাগাবে না কিন্তু, আমার সংসারটা যেন ঠিক থাকে। তাকে আবার 1-1.5 ঘন্টা কাজ করে ছেড়ে দিও। আর শুক্রবার দিন তার অন্য একটা প্রোগ্রাম আছে, আমরা শনিবার দিন তাকে আমরা ওই হয় কি ছুটির দিনগুলো আমরা যেগুলা এই কোলগাঁও, ভাদাইল, গাদিরচর, ড্যান্ডাবো এইসব এলাকায় কাজে লাগাতে চাই। এগুলো তো আমরা বেশি পাবো না, এই দিনটা এইভাবে রিজার্ভ থাক। আমরা হয়তো ভাদাইলে তাকে শনিবার দেওয়ার চেষ্টা করবো। ভাদাইলে কারা আছেন একটু দাঁড়ান। ওরে বাবা, এতজন ভাদে বসেন, ঠিক আছে? তাহলে আপনাদের কেমন লাগবে যদি আপনারা ম্যাডামকে পান? আমাদের প্রিয় গফুর ভাই আজকে আপন বোন কয়জন আছে? আমারে আর ফালায়েন না, আপনি তাও দাঁড়ান, 2 কয়জন? 1 2, আমি তো 4 বোন না আপনারা? 3 জন তো, আরেকজন? আচ্ছা না, ঠিক আছে, ওকে, যান। শুক্রবারে সকালে পারবেন? 11টার দিকে 1 ঘন্টা কাজ করবেন। তুমি কি গাড়িতে যাবে না হেলিকপ্টারে যাবে? আচ্ছা, আমি এটা জানাবো, ঠিক আছে? আমি বুঝছি আপনাদের সমস্যা, শুক্রবার না ভালো হবে। তা আমি যেটা বলে শেষ করতেছি। আর একসাথে আমার কেন জানি মনে হয়, অনেক জায়গায় দেখছি এই 10-15 জন এক বাসা ঢুকলো তো ওই বাসা ভয় পেব। 10-15 জন ঢুকেন না, 5 থেকে 7 জন ঢুকেন। অনেক বাসা আছে ধানের শীর্ষের নাম শুনলে আপনাকে বসার জায়গা দিবে, তো ওই বাসাটা তো অত বড় না, 10 জনকে তো জায়গা দিতে পারবে না। 5 জন গেলে অনেকে বলবো যে আপা একটু চা খেয়ে যান, তো খান না চা, সমস্যা কি? চা খাইতে বসে আপনারা একটু হাইটা আইসেন আধা ঘন্টা, কিন্তু চা খেলে তো খারাপ লাগে না, তো খান। তাইলে জোর করে কেন আপনাকে বাসায় চা আছে? আমরা যেটা শেষ বলতে চাই, যার যার এলাকায় সেই কাজ করেন, অন্য এক এলাকায় মানে মহিলা দলের নেতৃবর্গকে অন্য এলাকায় আমরা পাঠাতে চাই না। আমরা আমাদের মতো কাজ করব, মহিলা টিম ডেইলি কাজ করবে। কোথাও কোথাও দেখবেন যে আমি টাইমিং মিলিয়ে নিছি আপনাদের সাথে আলাপ করে যে আমি কালকে ওখানে যাব,
আপনারা কোথায় থাকবেন, আমি আপনাদের সাথে 1 ঘন্টা কাজ করে ফেলবো। এটা কিন্তু করবো, আমার প্রত্যেক এলাকায় টার্গেট আছে যে বাজারে একবার যাওয়া, গাড়ির চটে যাওয়া, এটা যাওয়া। মানুষজনও বুঝে যে সাবিনা সিদ্দিক একদিন আসছে, আমি একদিন আসছি, আপনারা কাজ করছেন, সবাই মিলে মনে হবে যে না এখন একটা এই এলাকায় মানুষের একটা আগ্রহ হয়েছে। মানে যে যেখান থেকে আমরা শক্তি যোগান দিতে পারি আমরা সেটাই দিব। মোট কথা অনেক বেশি লোককে ভোট কেন্দ্রে আনতে হবে এবং আন্তরিকভাবে ভোট চাবেন। ধরেন আপনাদের 5-7 জনের মধ্যে একটু বেশি কথা বলে, সুন্দর করে কথা বলে, বেশি আন্তরিকভাবে, তাকেই চাইতে দেন। সে অনেকক্ষণ সে একটা আয় দিয়েছে, তখন সেকেন্ড ম্যান থাকুক, সে পাশে থাকুক, যে ভালো পারে তাকে সুযোগটা হবে। তাড়াহুড়া প্রতিযোগিতা নেবেন না, ও অনেকগুলো চাইলো আমি চাইলাম না, এটা করার দরকার নাই। আর একই রকম প্যাটার্ন সবসময় থাকে। আমার কাছে কিছু কিছু ভিডিও আছে, আমার কাছে মনে হচ্ছে, মানে আমি নাম বলতে চাই না, যেগুলা ভিডিও করার লেগে আপনার হঠাৎ করে আন্তরিকতা অনেক বেশি দেখাইতেছেন, এগুলা করেন না। কারণ আপনি মানে মানুষের ব্যবহার বোঝাই যায় কে কতটা আন্তরিক। অন্তত যার কাছে আপনি যাচ্ছেন সে কিন্তু ভালোই বুঝতে পারতেছে, সে লেখাপড়া জানুক আর না জানুক। ওদের ওই ভোটারদের সাথে চালাকি করলে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব, আমি ক্ষতিগ্রস্ত হব, দল ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবে। ওরা ঠিকই বুঝে। দরকার আপনি খুবই টায়ার্ড, আপনি রেস্ট নেন, কোনো একটা পরিচিত বাসায় চা খান, আবার আধা ঘন্টা পরে 15 মিনিট পরে বেরান। কিন্তু তাড়াহুড়া করে যাচ্ছা আর বেশিক্ষণ না, 15 মিনিট আছে, তাড়াতাড়ি এই 3-4টা বাসা যাই, তাড়াতাড়ি কোনো শব্দ করার দরকার নেই। এই নিয়াজ কোথায়, নিয়াজ আসো, বছরের বড়, তার বিয়ে হয়েছে হুমায়ুন চেয়ারম্যানের সাথে। তো সেখানে একটা ইমোশনাল আমি বক্তৃতা দিয়েছিলাম। হ্যাঁ, তো আমার ডান পাশে হুমায়ুন ভাই, তারপর আমার 2-1টা সিটের পরে আমার ছোটো ভাই বিপ্লব বসে আছে, এরাও একটু একটু করে চোখে পানি টানি মুছতেছে। হ্যাঁ, আমিও তো পানি, নেতাকে তো পানি মুছতে যায় না, আমিও একটু ইমোশনাল হয়ে কথা ঠিক মতো বলতে পারতেছি না, আবেগে আপ্লুত হয়ে তারপর তো বক্তৃতা শেষ করতে হবে। আমার একটা বড় গুণ কি, আমি মানুষের সামনে কাঁদি না, কাঁদাটা আটকে বাথরুমে গিয়ে কাঁদি। এটা মাঝে মাঝে ওয়াইফ দরজা ঢাকিয়ে বাই করে, বাবু দরজা খুলো, তুমি কি করতেছো? তো এরকম অনেক অভিজ্ঞতা আছে। তো সেরকম একটা ইমোশনাল বক্তৃতা। আমার বোনের 2007 সালে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, তার সিঙ্গাপুরে চিকিৎসা হয় এবং 2011 সালে সে মারা যায়। তো সেই ইমোশনাল কথাগুলো এটা আমি বইতেও লিখছি। আপনারা অনেকে শুনেছেন 30শে ডিসেম্বর 2018 ওপরে আমি ধানের শীষে নির্বাচন করছিলাম, যে নির্বাচনটা দিনের পর রাতে হয়ে গেল। তো আমি আসলে স্কুলে কেন্দ্রে গিয়ে দেখি 4টা রুমে কোথাও আমার এজেন্ট নেই, সব জায়গায় আওয়ামী লীগের লোক 2-3 করে ব্যাচ করে বসে আছে। প্রিজাইডিং অফিসে জিজ্ঞেস করলাম যে আমার এজেন্ট কোথায়, স্যার এরা তো কেউ আসে নাই। আমি ফোন করে জিজ্ঞেস করলাম, আমরা গেছিলাম, আমি ভয় টয় দেখে বাই করে দিছে না, বাই করলে আমাদের হয়তো মাইক টাইরও দিত। পরে বললাম যে এখন কী করবো, স্যার এখন ঢুকিয়ে দেন। তো তখন আমি ঢুকিয়ে দিলাম। আরও অনেক জায়গায় ফোন করে দেখলাম, সব জায়গায় একই অবস্থা, এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, ঢুকলে তাদের বাই করে দেওয়া হচ্ছে। তো সেজন্য পরে আয়শা বাইরে এসে মিডিয়া, তুমি তো অনেক চল নিচে থাকলে হবে। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের এখানে এই যে জাতীয়তাবাদী মহিলা দল, যারা আসলে আমি যাদেরকে চিনি এই ফ্রন্টের প্রত্যেকের নাম আমি বলতে পারবো, ওই সকিনাপা থেকে তানিয়া, শিউলি, জ্যোৎস্না, পলি, মিনি, এদেরকে আমি একদম নাম ধরে চিনি। শুধু চিনি না, ওকেও চিনি। কিন্তু এরা বিভিন্ন সময়, যে বিশেষ করে যখন খালেদা জিয়া সুস্থ ছিলেন, তারা ঈদের দিন সবাই ওনারা যেত খালেদা জিয়ার সাথে দেখা করতে। আর ওদের একটা ব্যাপার ছিল যে ওরা দুপুর বেলায় রোজার ঈদে আমার বাসায় খাবে। তো এইটা যে আমাদের একটা বছর একটা প্র্যাকটিস ছিল, ওরা সেজে গুজে আসতো, আমার খুবই ভালো লাগতো। আমি খালি বলতাম, তোরা এখনো এই দল করিস, এখন এই দলকে ভালোবাসিস, এত যে পুলিশে দৌড়ানি খাচ্ছিস। মানে আর বিশেষ করে তোমার ভাই তো ওরা কি করলো, বকা দিত, ওরা বসে বসে লিভিং এ ড্রয়িং রুমে বসে বসে কাঁদতো, আমি বসে বসে বুঝাতাম। আচ্ছা বকছে, তুমি কি আমারে ডুবাই দিতেছো? ডুবাচ্ছি না। আমি বলতে চাচ্ছি ওরা কোষ্ঠী পাথর, ওরা তোমার কেন মানে সবকিছুর অত্যাচার ওরা সহ্য করছে, বাসায় থাকতে পারেনি, ঢাকায় থেকেছে কত। আমি তো ওদের প্রত্যেকের গল্প জানি, কার বাচ্চা অসুস্থ হয়েছে, কাকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে, কি কি হলো, আমি সব জানি বলে
আমি তো একটা বুড়া মানুষ না, আমি তোমার সাথে তো আমি তোমাকে ছেড়ে যাওয়ার তো কোনো আমার জায়গা ছিল না যে তোমাকে আমি চলে যাবো। তোমাকে বুড়া বলে কি? সেটা তোমার কমপ্লিমেন্ট, বাট আদতে তো তাই। কিন্তু আমি আপনাদের এই যে নতুন যাদেরকে দেখছি তাদেরকে দেখে আমার ভালো লাগছে যে যাক আপনাদের এদের দলে আপনারা আমার ইভেন আমার হাজবেন্ডের কথা শুনে আপনারা এই দলের সাথে কাজ করছেন, ভোট চাচ্ছেন। তবে আমি বলবো যে আমি নিজেও কিন্তু অনেক ভোট চাইতাম। 17 বছর আগে আমি 2টা নির্বাচন করেছি, ইভেন 18তেও আমি ভোট চেয়েছি। তবে ওই যেটা বললাম, ভোট চাইতে গেলে আমি আমার ছোট ছোট যে অভিজ্ঞতা আমি সেগুলো বলি। ভোট চাইতে গেলে লোকজন প্রথমেই বলবে আমি এখানে ভোটার না, মানে একটা রুট করে চলে যাবে। আবার কেউ কেউ আপনি ঢুকলেই বুঝবেন যে এরা আওয়ামী লীগের ফ্যামিলি, পরিবারটাই আওয়ামী লীগের। আবার কিছু কিছু দোকানে দেখা গেছে যে বড় বড় করে মুজিবের ছবি দেওয়া, আবার ডাকছে আস্তে আস্তে। আমি হয়তো কাছে গেলাম, বললো আপনি ভাবছেন ওনাদের ছবি দেখে যে আমি ওনাদেরকে ভোট দেবো? আসলে না, কারণ আমি তা নাহলে দোকান করতে পারবো না। আপনাকে আস্তে করে বলছি আমরা আপনার হাজবেন্ডকেই দেব, কিন্তু আপনি এটা বলেন না কাউকে। আবার কোথাও কোথাও যে আমাকে বলতে হতো যে আমি ধানের শীষে বউ। এমনও হয়েছে যে আমি পুলিশ আমাকে আমার গাড়ি দৌড়ানি দিছে, আমি এক বাসায় যেয়ে লুকিয়েছি, কোনো বাসায় নামাজ পড়েছি, কোনো বাসায় খেয়েছি। এই ভোট চাওয়ার আমার অনেক অভিজ্ঞতা। কিন্তু আমি যে এখন এই হিসাবে কাজে লাগাবো, কিন্তু এত বছর পর অনভ্যাসে বৃদ্ধারাস। প্রথমত যে আমি প্র্যাকটিস ভুলে গেছি, দ্বিতীয়ত আমার বয়সই হয়েছে। আগে অনেক একতলা দোতলা ছিল যেগুলো ঘোরা যেত, এখন যেদিকে তাকাই সব 8তলা 10তলা। ওগুলো দেখলে আমি ভয় পাই যে আমি কি করে অত উপরে উঠবো, সব বাসাতে লিফট নাই। তবু আমি চেষ্টা করব, যেহেতু আমি ভোট চেয়েছি। আর আমি জানি গ্রামে গঞ্জে ধানের শীষে বউ বললে দেখতাম যে আশেপাশে লোক চলে আসতো, মানে মহিলারা আর কি, বিশেষ করে যে ধানের শীষে বউ আসছে, একটা ছোট বাচ্চা দৌড় দিল, বাকিরা সবাই আসছে। আমি আর বিশেষ করে আমার এই যে দেব বিপ্লব, তার ওয়াইফ লাভলি, আমরা দুজন ছিলাম, আমাদের সাথে আরো মহিলা টিম ছিল। ও এখন চলে গেছে আমেরিকা, বাচ্চা বড় হয়েছে, তবুও আসবে সে ইলেকশনের আগে ভোট দিতে, বা ও তো ভোটার। আমি বলছি, বলে আমার এত লক্ষ টাকা লাগবে টিকিট দিয়ে 2টা ভোট দিতে, আমি কেন, তবু আসিস। মানে এটা একটা আন্তরিকতা যে আমরা জীবনে ভোট দেই নাই অনেক বছর। আমার ছোট ছেলে মাত্র 2.5 বছর, যখন সে এমপি নাই 2 বছর, মানে 2006, 2 বছরও হয় নাই। তারপরে যখন তার জ্ঞান হয়েছে, খালি বলে আম্মু, খালি শুনি যে বাবা একসময় এমপি ছিল, আমরা ভিআইপি দিয়ে যেতাম। আমি তো কিছু দেখলাম না। আমি বলছি, বাবা এই আমাদের তোমার ভাগ্যে নাই। আমি এটা ভাবতাম, কিন্তু আল্লাহ আসলে মানে আমাদেরকে আবার সেই সুযোগ দিয়েছে। আমার ছোট ছেলে খালি বলে আম্মু, আমি যদি বিদেশ থেকে আসবো আমাকে একবার ভিআইপি দিয়ে আনবে তো? মানে ওর ধারণা ভিআইপি লাউঞ্জ না যেন কি, ও যে গল্প শুনেছে, ও তো কিছু দেখেনি, ওর কোনো ফিলিংসও নাই। তবু আমি এটা যেটা বলছি, আপনারা সবাই ভোট দিতে তো যাবেন আমি জানি, কিন্তু আপনার আশেপাশে সবাইকে আন্তরিকভাবে হাত ধরে মামা, মানে মা, খালা, চাচি যা বলতে হবে, আপু, ভাবি, যেটাই বলে, বলে বলে যে সকাল সকাল যে আপনাদের সারাদিন অনেক কাজ থাকবে, কিন্তু প্লিজ 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 একটু যাবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব, জাতীয় দায়িত্ব। এটা আল্লাহর একটা নিয়ামত যে আপনি সুযোগটা আমরা পেয়েছি। আপনার একটা ভোট, একটা ছোট রিক্সাওয়ালার ভোট, একটা প্রেসিডেন্টের ভোট, সব সমান। এই যে তাকে মোটিভেট করতে হবে যে আপনার ভোটটা এমন না যে 1 কেজি, তাদেরটা 10 কেজি, নো, একই সমান। সুতরাং ভোট যেটা সমান, আপনাকে সে সম্মানিত করা হচ্ছে। আর আপনারা যাদেরকে ওই ভোটারের যে স্লিপ, সেই স্লিপটা যেন নিয়ে যায়, আর তারা যেন ভোটটা যেন লম্বা করে ভাঁজ করে, এইটা একটু বুঝিয়ে আসবে। কারণ ওরা এইভাবে মানে করে যদি ভাঁজ করে, অনেক সময় ভোট নষ্ট হয়। আমি নিজে দেখেছি এগুলো, মানে আমার কাছে যারা নিয়ে এসছে দেখাচ্ছে যে ভোট নষ্ট হয়েছে। আমি অনেক সেন্টারে ঘুরেছি ভ্যান গাড়ি করে। তা আমি তো আগের অভিজ্ঞতা বলছি, আর যারা এখনকার জেনারেশন তারা হয়তো এই বিষয়গুলো জানে না। তারপরে বলছি যে তোমার আশেপাশে তোমরা উৎসব মনে করো, একটা ঈদের দিনের মতো করে সবাই তোমার ফ্রেন্ডরা মিলে, সেটা রিক্সা হোক, ভ্যান হোক, সবাই বাসায় যে তোমরা জানো যে এই পাড়ায় কয়টা নতুন ভোট আছে, ওই পাড়ায় কতজন আছে, একবার মানে মা খালাদের নিয়ে যাবা, একবার বাচ্চা মেয়েদেরকে নিয়ে যাবা। এরকম করে করে সবাই যদি আমরা মানে দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে যাই, পৌঁছে দেই, তাহলে কিন্তু সত্যি সত্যি ভালো মানে ভোট পাওয়া যাবে। তা না হলে কিন্তু পাস করতে লাগে অনেক ভোট, ফেল করতে লাগে 1 ভোট। তা আমি জানি হয়তো আমরা ফেল করব না, কিন্তু এই কারণে যদি আমরা রিল্যাক্স থাকি, মানে অলস হয়ে যায়, আচ্ছা পাস করবে তো, না গেলাম, আমার একটা ভোট কি বা হবে। যেমন আমি যখন প্রথম ভোটটা দেই আমার হাজবেন্ডকে,
সেটা 1996-এ, অনেক হয়তো সেই সময় তোমরা জন্মাও নাই, কিন্তু তখন আমি ছিলাম একদম খুবই অসুস্থ, আমার বড় ছেলে আমার পেটে ছিল। তা আমার শাশুড়ি বলছে, আমি বলছি, মা আমি তো ভোট দিতে, বলে না তোমাকে ডাক্তার বলছে শুয়ে থাকতে বেডে, তুমি যেতে পারবে না। এখন তো আমি কান্না শুরু করেছি যে জীবনের প্রথম ভোট, তাও তাকে দেব না, তা কি হয়? অনেক দিন ধরে মাকে বুঝাচ্ছি, মা প্লিজ আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু নিয়ে যান। পরে উনি শর্ত দিল, ঠিক আছে একটু ভোর 6টায় উঠে রেডি হবে, সেন্টার খুলবে, প্রথম ভোট আমি দিব, দ্বিতীয় ভোটটা তুমি দিয়ে সাথে সাথে গাড়ি করে এসে আবার বিছানায় শুয়ে থাকবে। অবশেষে উনি রাজি হয়েছিলেন এবং আমার প্রথম ভোটটা আমি ওনাকে দিতে পেরেছিলাম। তো সেই জন্য আমি আবার সবাইকে বলছি যে আসলে ভোটটা খুবই একটা যত্নের জিনিস, একটা আন্তরিকতার জিনিস। আপনারা সবাই সুন্দর করে সেজে গুজে যাবেন, যে ভোটটা দিয়ে আসবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যারা যারা লিফটে নিয়ে যেতে চায়, আমি জানি কোন ওয়ার্ডে কোন ইউনিয়নে কে লিডার,